দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি দশম শ্রেণীর 12 অধ্যায়ের এর আগেও একটা ক্লাস নিয়েছি। সেখানে বিভিন্ন ধরনের সমীকরণ সমাধানের পদ্ধতি শিখিয়েছি। আমরা ক্লাস 8-এর বইতে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি সমাধান শিখেছি এবং 10-এর ক্লাসে এসে অর্থাৎ 9-10-এর ক্লাসে এসে এখানে এসে আমরা আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান শিখেছি। নির্ণায়ক পদ্ধতিতে একটা সমাধান আছে, এটা ইন্টারমিডিয়েটের ক্লাস আছে। আর লৈখিক পদ্ধতির সমাধান এটাও আমরা ক্লাস 8-এর বইতে শিখেছি, এখানেও আছে। এখানে 12.3-এ লেখচিত্রের সাহায্যে সমাধান করা আছে। তো আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান যেহেতু ক্লাস 8-এ শিখছি, এখানে আর পুনরাবৃত্তি করছি না। তোমরা 8-এর ক্লাসের ওইটা আবার একটু দেখে নিও। আমি সরাসরি 12.4-এ অর্থাৎ সরল সহগ সমীকরণ গঠন এবং বাস্তবভিত্তিক কিছু সমস্যার সমাধান করে দেখাবো। তো 12.4-এ সহগ সমীকরণ গঠন 10 থেকে 17 পর্যন্ত মোট 8টি অঙ্ক আছে। আসলে এই 8টি অঙ্ক একটা ক্লাসে সম্পূর্ণ করে দেওয়া সম্ভব হবে না। আমি হয়তো সমীকরণ গঠন করে দেবো বা কিছু সমস্যার সমাধান করে দেবো, বাকিগুলো তোমাদের কাজ বাসা থেকে করে নিতে হবে। তো চলো শুরু করি। 10 এবং 11 নম্বর দুইটা অঙ্ক একই রকম, এখানে দুইটাই ভগ্নাংশের অঙ্ক। তো আমরা জানি ভগ্নাংশের একটা লব এবং একটা হর থাকে। লব হর এখানে কিন্তু দুইটাই অজানা রাশি। তো কাজে আমরা লব এক্স যদি ধরি, হর ওয়াই ধরে নিতে পারবো। তো আমরা শুরু করি। 10 নম্বর থেকে 11 নম্বরটা মনে হয় কঠিন, আবার অনেকের কাছে 10 নম্বরটাও কঠিন মনে হতে পারে। দুইটা একই ধরনের অঙ্ক। আমি 11 নম্বরটা করে দেখাচ্ছি। 11 নম্বরে বলা আছে কোনো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হাফ হয়। আর লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/3 হয়। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। তো কাজে আমাদের ভগ্নাংশের লব আর হর ধরে নিতে হবে। আমরা মনে করি বা ধরি ভগ্নাংশটির লব x এবং হর y। তাহলে অতএব ভগ্নাংশটি সমান কি হবে? আমরা জানি ভগ্নাংশের লব থাকে উপরে আর হর থাকে, ভগ্নাংশটি সমান লব থাকবে উপরে আর হর থাকে নিচে। আমরা ভগ্নাংশটি লিখলাম। এখন যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো আমরা দেখব এবং শর্ত থেকে দুইটা সমীকরণ গঠন করব। সেই সমীকরণ দুইটা সমাধান করে ভগ্নাংশটি নির্ণয় করব। প্রথমে বলে আছে লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ। তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখি। প্রথম শর্ত মতে আমরা ভগ্নাংশটি লিখলাম x/y। এখানে বলা আছে লব থেকে 1 বিয়োগ আর হরের সাথে 2 যোগ যদি করা হয়। লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ যদি করা হয় তাহলে ভগ্নাংশটি হাফ হয়, 1/2। তো আমরা এখানে একটু আড়াআড়ি গুণ করে একটা সাধারণ সমীকরণ বের করে নিই। যদি 2 দিয়ে গুণ করে আড়াআড়ি গুণ করলে এই 2টা লবের সাথে গুণ হবে। আর যদি এদিকে গুণ করি তাহলে y + 2 = 2x - 2। তো আমরা এখান থেকে y এর মানটা বের করে রাখি। তাহলে y = এই 2টো এই পাশে যে বিয়োগ হলে -4 হয়ে যাবে, 2x - 4। আমি একবারে লিখলাম। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আমরা দ্বিতীয় শর্ত মতে লিখি। দ্বিতীয় শর্তে বলা আছে লব থেকে 7 বিয়োগ আর হর থেকে 2 বিয়োগ। এখানে কিন্তু দুইটাই বিয়োগ, 7 বিয়োগ আর 2 বিয়োগ। তাহলে আমরা আগে ভগ্নাংশটা লিখি। ভগ্নাংশটা হচ্ছে x/y, লব থেকে 7 বিয়োগ হর থেকে 2 বিয়োগ যদি করা হয়। লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হচ্ছে 1/3, 1/3। আমরা এখানে একটু আড়াআড়ি গুণ করে দিই। আড়াআড়ি যদি গুণ করি তাহলে y - 2 = এই 3 দিয়ে এটাকে গুণ করলে 3x - 3 × 21। তো আমরা y এর মান এখানে বের করে রাখছি, ওই মানটা এখানে বসিয়ে দিই। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি। তো y এর মান যদি এখানে বসাই তাহলে 2x - 4 - 2 = 3x - 21। আমরা এক কাজ করি, x গুলো একদিকে সংখ্যাগুলো অন্যদিকে করি। তো দেখো এই -4 - 2 -6 হবে। তাহলে 2x - 6 = 3x - 21। আমরা এক কাজ করি, x গুলো একদিক করি। তাহলে এই 2x এই পাশে আর 21টা এই পাশে নিয়ে আসি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আছে -6
আর -21 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে +21, আর এখানে 3x, এই 2xটা বাম পাশ থেকে ডান পাশে গেলে -2x হয়ে যায়। আমরা যদি বিয়োগ করি 3x থেকে 2x মাইনাস করলে x, আর আমরা 21 থেকে যদি বিয়োগ করি তাহলে হয় 4x। তো আমাদের x মানে লব কিন্তু বের হয়ে গেছে। আমরা এখন x এর মান যদি একে বসাই তাহলে হরের মানটাও পেয়ে যাব। তাহলে আমরা লিখি x এর মান একে বসিয়ে পাই, 1 নং এ। তো যদি একে বসাই তাহলে আমাদের y সমান আসছে হচ্ছে 2 × 15 - 4, 30 - 4, তার মানে 26। তো আমাদের ভগ্নাংশটি বের করতে বলছে, x আর y এর মান না, কিন্তু এই যে ভগ্নাংশ, আমাদের এই x আর y এর মান বের করতে হবে। তাহলে অতএব ভগ্নাংশটি সমান x এর মান 15 আর y এর মান 26। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা সমীকরণ গঠন করলাম এবং সেই সমীকরণ সমাধানও করলাম, সমাধান করে আমাদের সমস্যাটা সমাধান করলাম। তো আশা করি তোমরা, এটা যেহেতু 11 নাম্বার ছিল, 1 নম্বর দেখা যাচ্ছে 11 নাম্বার, তোমরা 10 নাম্বারটা অবশ্যই পারবে। 10 নাম্বারটাও সহজ আছে, বাসায় চেষ্টা করো। 12 এবং 13 এই দুইটা অঙ্কই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সংবলিত অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সংবলিত সমস্যা আমাদেরকে প্রায়ই করতে হয়। এই অঙ্কগুলোর কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ একই রকম, অর্থাৎ এর শুরুটা প্রত্যেকটা অঙ্কের একই রকম। 12 নম্বরে ঠিক যেরকম শুরু করতে হবে, 13 নম্বরটাও একইভাবে শুরু করতে হবে। আমরা যখন অধ্যায় 5 করেছি ওইখানেও বিভিন্ন ধরনের সমীকরণ গঠন করেছি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেখানেও কিন্তু একই। তো কাজেই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি সেটি একটু আমরা শিখে নেব। আমি 12 নম্বরটা করে দেখাচ্ছি, তোমরা 13 নম্বরটা একটু বাসায় চেষ্টা করো। 12 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আউযুবিল্লাহ বিসমিল্লাহ হচ্ছে, আমরা মনে করে নিই একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, মনে করি একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y। আমরা কিন্তু অঙ্ক ধরে নিচ্ছি, সংখ্যা নয়। তাহলে অতএব সংখ্যাটি সমান, সংখ্যাটা কি হবে সেটা লেখার আগে আমরা একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি। এখানে মনে করো এরকম একটা সংখ্যা আছে 57, এটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা জানি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয় 10 থেকে 99 গিয়ে শেষ। আমাদের উত্তর এই 10 থেকে 99 এর ভিতরেই হবে। আমাদের এটাও 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার মানে আমরা লিখতে পারি 7 একক, 7 ইউনিট, 7 একক। আর এই 5 এটা হচ্ছে দশক। একটা জিনিস দেখো, এই একক স্থানীয় যে অঙ্ক, এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে 7 হয়। আর দশক স্থানীয় অঙ্ক 5, এর সাথে যদি আমরা 10 গুণ করি গুণফল হয় 50। দেখো এই গুণফল দুইটা যদি আবার যোগ করি তাহলে আমাদের সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এখান থেকে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করে গুণফল, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে এই গুণফল দুইটা যদি যোগ করি তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাই। আমি আবার বলছি, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করে গুণফল, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে এই গুণফল দুইটা যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়। আমাদের এখানেও ঠিক তাই। তো আমরা এক কাজ করি, একক স্থানীয় অঙ্ক আছে x, এর সাথে 1 গুণ করলাম। দশক স্থানীয় অঙ্ক আছে y, এর সাথে 10 গুণ করে এই গুণফল দুইটা যোগ করব। তাহলে আমাদের এখানে কি আসে, 10y + x। কেউ যদি x-টাকে আগে আর 10y-টাকে পরে লেখে তাতে কোনো সমস্যা নেই। আমরা এখানে 7 আর 50 যোগ করলে যা হবে, 50 আর 7 যোগ করলে তাই হবে। আমরা যেহেতু এখানে দুইটা অঙ্ক স্থানীয় মান যোগ করছি, এই কারণে x-টাকে আগে 10y-টাকে পরে যদি কেউ লেখে তাহলে কোনো সমস্যা নেই, একই ফলাফল আসবে। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এই অংশটুকু প্রত্যেকটা অঙ্কেই করা লাগবে। 12 নম্বরেও করা লাগবে, এইটুকু 13তেও করা লাগবে। আমরা এর আগেও যে সমস্যাগুলো সমাধান করেছি এইটুকু করাই লাগবে। এই কারণে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এই অংশটুকুটাকে বলা হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ। তাহলে সত্যি না, কিন্তু
তোমরা আবার সত্যি সত্যি মনে করো না, অর্থাৎ এইটুকু করতেই হয়, এটুকু করা লাগে, সেই জন্য আমি আউযুবিল্লাহি বিসমিল্লাহ। আমাদের এখানকার সমস্যা একটু সমাধান করার চেষ্টা করি। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। আমরা প্রথম শর্ত মতে লিখি। প্রথম শর্ত মতে বলে আছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। আমাদের একক স্থানীয় অঙ্ক এটা, দশক স্থানীয় অঙ্ক এর 3 গুণ অপেক্ষা 1 বেশি। একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা এই একক স্থানীয় অঙ্কই কিন্তু বেশি। এই কারণে যদি আমরা বিয়োগ করি তাহলে 1 হবে। তো আমরা এখান থেকে সমীকরণ আর একটু ক্যালকুলেশন করে রাখতে পারি, যাতে আমরা খুব সহজেই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারি। এই 3y2 এর পাশে গেলে +3y হবে, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় শর্ত মতে চলে। দ্বিতীয় শর্ত মতে এখানে বলা আছে যে কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। অঙ্কদ্বয় স্থান বিনিময়, আমাদের এখানে যে সংখ্যাটি আছে সংখ্যাটির একটা অঙ্ক হচ্ছে y আর একটা অঙ্ক হচ্ছে x। 10y না, কিন্তু অঙ্ক দেখো x আর y, অনেকে মনে করে 10y না, অঙ্ক হচ্ছে x আর y, আর এই 10 হচ্ছে স্থানীয় মান। তো আমাদের অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করতে হয় তাহলে yটা চলে যাবে x এর জায়গায়, x চলে আসবে y এর জায়গায়, তাহলে কি হবে 10x + y। এটা হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় সেই সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি একটা অঙ্ক x আর একটা y, এটা হচ্ছে এদের সমষ্টি, এর 8 গুণের সমান। আমরা এখানে সমস্যার সমাধান করব। সমস্যার সমাধান করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো 10x, আমরা x এর মান যেহেতু বের করে রাখছি, আমরা এখান থেকে আচ্ছা একটু ক্যালকুলেশন করে নিই, তারপরে এটা গুণ করলে 8x 8y। তো দেখো 8x এই পাশে আসলে বিয়োগ হবে, তাহলে 10x - 8x 8y - y। তো আমরা 10x থেকে 8x যদি মাইনাস করি তাহলে হয় হচ্ছে 2x ইকুয়াল টু 8y থেকে y বাদ গেলে 7y। আমরা এক কাজ করি, x এর মান যেহেতু একে বের করা আছে, এইটা মানটা বসিয়ে দিই, তাহলে 2 × 1 + 3y ইকুয়াল টু 7y। নিশ্চয়ই এই 2টা ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো আছে সেগুলোর সাথে গুণ হয়ে যাবে। তো আমরা গুণ করে দিই, 2 + 6y ইকুয়াল টু 7y। তো আমরা এক কাজ করি, এই 6y এর পাশে পাঠিয়ে দিই, নিশ্চয়ই 6y এর পাশে যে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখি 2 = 7y - 6y। তাহলে বুঝতেই পারছো y সমান আসবে হচ্ছে 2। আমরা y এর মান পেয়ে গেছি, এখন x এর মান বের করি। x এর মান বের করতে হলে এখানে বসাই দিতে হবে। আমরা এক কাজ করি, y এর মান একে বসাই, 1 নং-এ বসাই। তো যদি এখানে একই বসাই তাহলে আমাদের x এর মান আসছে 1 + 3 × 2 3 × 6 রাখে 7। আমাদের সংখ্যাটি কিন্তু এখনো বের হয়নি। আমরা একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক বের করেছি, আমাদের সংখ্যাটি বের করতে হবে। তো আমাদের সংখ্যাটি কোথায় যেন লেখা আছে, এই যে এখানে লেখা আছে সংখ্যাটি সমান 10y + x। তাহলে অতএব সংখ্যাটি সমান 10 × y, y এর মান হচ্ছে 2 + x, x মানে হচ্ছে 7, তাহলে 20 + 7 27। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা সমাধান। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এই ধরনের আরও একটা অঙ্ক 13 নম্বরে আছে, তোমরা 13 নম্বরটা বাসায় দেখে নিও, আশা করি পারবে। 14 নম্বর, মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। এই পিতা মাতা সন্তান এই ধরনের অঙ্ক বইতে প্রচুর আছে, আমরা নিচের ক্লাসেও করছি। অনেকের কাছে অঙ্কগুলো কঠিন লাগলেও আসলে অঙ্কগুলো সহজ। আমরা একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো আমি 14 নম্বরটাও করে দেখাচ্ছি তোমাদেরকে। 14 নম্বর,
14 নম্বরে বলা আছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। আমরা মাতার বর্তমান বয়স ধরে নিতে পারি এবং দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি এটাও ধরে নিতে পারি। মাতার বর্তমান বয়স এবং দুই কন্যার বয়সের সমষ্টি আমরা ধরি মাতার বর্তমান বয়স x বছর এবং দুই কন্যার বয়সের সমষ্টি y বছর ধরে y বছর। প্রথম শর্ত মতে এখানে বলা আছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। তাহলে আমরা প্রথম শর্ত মতে কি লিখতে পারি, এই যে মাতার বর্তমান বয়স এটা হচ্ছে দুই কন্যার বয়সের সমষ্টি এর 4 গুণ অর্থাৎ 4y। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আমরা দ্বিতীয় শর্ত মতে লিখব 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। আমরা 5 বছর পরে কার বয়স কত হবে সেটা একটু লিখে নিই। 5 বছর পর মাতার বয়স হবে 5 বছর পর মাতার বয়স হবে নিশ্চয়ই 5 বছর পর 5 বছর বেড়ে যাবে, তাহলে x + 5 বছর। এরপর 5 বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি হবে হ্যাঁ, শিক্ষার্থীরা এই জায়গায় একটু ভুল করতে পারে। দুই কন্যার বয়সের সমষ্টি ছিল y বছর, এখন কিন্তু দুইজনেরই 5 বছর 5 বছর করে 10 বছর বেড়ে যাবে। কাজে আমাদের এখানে কিন্তু 5 যোগ করা যাবে না, 5 + 10 যোগ করতে হবে। 5 আর 5 10 বছর যোগ করতে হবে। আমরা দ্বিতীয় শর্ত মতে লিখি। দ্বিতীয় শর্ত মতে এই যে মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ, তাই বলা আছে। তাহলে দুই কন্যার বয়সের সমষ্টি y + 10 এর দ্বিগুণ হবে। তো আমরা x এর মান বের করে রেখেছি, ওই মানটা এখানে বসিয়ে দিই। x এর মান হচ্ছে 4y, এই x এর জায়গাটাতে 4y বসিয়ে দিলাম। 5 2y = 20। এখন আমরা y গুলো এক পাশে করি, 4y - 2y, আর এই 5 এই পাশে যে -5 হয়ে গেল। তো আমরা এখান থেকে 2y সমান পাচ্ছি হচ্ছে 15, অতএব y সমান 15/2। আমাদের উত্তর কি বের হয়েছে? বের হয়নি। বলা আছে মাতার বর্তমান বয়স কত। আমাদের মাতার বর্তমান বয়স বের করতে হলে কিন্তু আমাদের এই 1 নম্বর সমীকরণে বসাতে হবে। তাহলে লিখি অতএব মাতার বর্তমান বয়স মাতার বর্তমান বয়স হচ্ছে 4 × y। y এর মান কত? আমরা y এর মান পেয়েছি হচ্ছে 15/2। তাহলে আমরা এখানে লিখি 15/2, এটা কাটলে 2 হবে। এই 15 আর 2 মাল্টিপ্লাই করলে, গুণ করলে আমাদের আসবে হচ্ছে 30 বছর। এরপরে ক্ষেত্রফল সম্পর্কিত একটা সমস্যা দেয়া আছে।
একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম, প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 9 বর্গ মিটার কম হবে। আবার দৈর্ঘ্য যদি 3 মিটার বেশি, প্রস্থ যদি 2 মিটার কম হয়, না দুইটাই বেশি, তাহলে ক্ষেত্রফল 67 বর্গ মিটার বেশি হবে, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবে। তো এটাও আশা করি সহজ অঙ্ক, তোমরা করতে পারবে। 16 নাম্বারটা আছে, একটি নৌকা দাঁড়িয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় হচ্ছে 5 কিলোমিটার। নৌকার বেগ নির্ণয় করতে বলেছে। আমরা স্রোতের অঙ্ক এর আগেও অনেক করেছি, আমরা স্রোতের অঙ্কটা করে আজকের ক্লাস শেষ করব। আমরা এখানে নৌকার বেগ ধরে নেব। অঙ্ক নাম্বার হচ্ছে 16। ধরি নৌকার বেগ x কিলোমিটার, নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। তো নৌকাটি যখন স্রোতের অনুকূলে যাবে তখন এই নৌকার বেগ আর স্রোতের বেগ দুইটাই যোগ হয়, ফলে গতিটা বেড়ে যায়। কিন্তু যখন নৌকা প্রতিকূলে যায় তখন স্রোতের বেগটা অতিক্রম করে নৌকাকে আগাতে হয়। এই কারণে স্রোতের নাকি নৌকার তখন কার্যকরী বেগ, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হয়। তো আমরা স্রোতের অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ দুইটাই কিভাবে বের করতে হয় সেটা জানি। আমরা প্রথম শর্ত মতে লিখি। প্রথম শর্ত মতে এটা কিন্তু অনুকূলের বেগ দিয়ে আছে 15 কিলোমিটার পার আওয়ার, এটা স্রোতের অনুকূলের বেগ দিয়ে আছে। তাহলে স্রোতের অনুকূলের বেগ যদি আমাদের বের করতে হয় তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করতে হয়, এটা 15 দিয়ে আছে। এটা আমরা সমীকরণ নাম্বার 1 দিন। দ্বিতীয় শর্ত মতে আর প্রতিকূলের বেগ যদি বের করতে হয় তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ, এটা দিয়ে আছে 5। আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন সমীকরণ 1 আর 2 যোগ বিয়োগ করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। আমরা 1 আর 2 যোগ করি, 1 যোগ 2 করি। 1 নম্বরে আছে x প্লাস y, 2 নম্বরে আছে x মাইনাস y, আর ডান পাশে আছে 15 আর 5। আমরা y y কেটে দিই, তাহলে এখানে থাকে 2x = 20, সুতরাং x = 10। অর্থাৎ নৌকার বেগ ঘন্টায় 10 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের অঙ্কিত উত্তর। তোমরা অধ্যায়ের বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো। আগামী দিন দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো অধ্যায়। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।